আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। সারা দেশ থেকে আসছে নেতাকর্মীরা, আমন্ত্রিত সম্ভাবনা সব রাজনৈতিক দল। আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে তাড়াহুড়ো না করা আহ্বান শফিকুল আলমের। শাপলা চত্বরে হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনের দাবি। জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে আন্দোলনে নামতে জনগণ দ্বিধা করবে না, হুঁশিয়ারি বিএনপির। আগে সংস্কার ও অপরাধীদের বিচার, তারপর জাতীয় নির্বাচন চায় জামাত ইসলামী। এবং রোজাকে সামনে রেখে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হচ্ছে ভোজ্য তেলের মূল্য। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি নামে বিকেলে আত্মপ্রকাশ হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানে তরুণদের নতুন দল। দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ছাড়াও মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী মানিক মিয়া এভিনিউয়ের প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবকরা। এদিকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিভিন্ন জেলা থেকে সকাল থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দল আত্মপ্রকাশ পাচ্ছে। সেই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করার জন্য আসছি সুদূর খাগড়াছড়ি থেকে। আমি 18 জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আমি আহত হই। রাজনীতি মানে আমি মনে করি নীতির উপর রাজ করা, কিন্তু আমরা গত বছর দেখে আসছি দুর্নীতির উপর রাজ হচ্ছে। নতুন একটা দল আসলে অবশ্যই প্রতিযোগিতামূলক রাজনীতি হবে। অপেক্ষা করতে একটা তৃতীয় শক্তি দলের জন্য, যে দুইটা দল বর্তমানে বিদ্যমান আছে, বাংলাদেশের মানুষ আমি মনে করি তাদের উপর ততটা আস্থাশীল নয়। প্রত্যাশা হচ্ছে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না। স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসতেছি ঘুরে ফিরে দুটা পরিবারেই আমাদের শাসন ক্ষমতাটা বিদ্যমান। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আছেন সহকর্মী আদ্দিন সজীব ও মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। আদ্দিন, নাহিদ ও আক্তারের নেতৃত্বে নতুন যে দল হচ্ছে সেখানে প্রধান দায়িত্বে কারা আছেন এবং সারা দেশ থেকে আগত যে নেতাকর্মীরা তারা কি বলছেন, তারা কতটুকু আশাবাদী নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে? নিশ্চয়ই সবাই অনেক বেশি আশাবাদী, কারণ এই বাংলাদেশটাকে নতুন করে গড়ার জন্য যারা জীবন বাজি রেখেছেন, এটা এই দেশের মানুষ জানেন যে জীবন বাজি রেখে একটা দীর্ঘ দুঃশাসনের পতন হয়েছে এই ছাত্র নেতৃত্বের হাত ধরেই। নেতৃত্বে শীর্ষ পদে কারা রয়েছেন তা ইতিমধ্যেই দেশের মানুষ জানেন। নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন রয়েছেন, তার সঙ্গে সার্জিস আলম সহ আরও অনেকেই যারা ছিলেন, তাদের সঙ্গে আরও কারা কারা থাকছেন সে বিষয়ে আমরা শুনবো জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব সাইব মোস্তাফিজের কাছে। একটু বলবেন যে আসলে নেতৃত্বে কারা থাকছে শীর্ষ পদগুলোতে? নেতৃত্বে এখন তো অফিসিয়ালি বলা যাবে না, তবে যেটা বাইরে এসছে সেটা মোটামুটি ঠিক আছে। আমাদের নাহিদ ইসলাম আসছেন, আমাদের আক্তার হোসেন আসছেন, সার্জিস আসনাদ সহ যে নামগুলো আসছেন মোটামুটি একটা দুইটা এদিক সেদিক হবে, বাট বাকি সবগুলো ঠিকই আছে। এছাড়াও আমরা সামান্তা শারমিনের কথা শুনেছি, ডক্টর জারার কথা শুনেছি, সেই বিষয়গুলো কতটুকু? সেই জায়গাটাও কিছুটা এখন ঠিক আছে মোটামুটি। ওকে, তার মানে কি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরেই আসবে? হ্যাঁ, জি। আচ্ছা, একটু শুনতে চাই যে কতক্ষণ নাগাদ মূল আনুষ্ঠানিকতাটা শুরু হতে যাচ্ছে আত্মপ্রকাশের? আজকে তো জুমাবার, তো সবাই দেখলেন নামাজের পরে আস্তে আস্তে আমাদের ভিড়টা বাড়ছে। তো মূল প্রোগ্রাম আমরা দিয়েছিলাম 3টার সময়, তবে শুরু হতে 3:30 বা 4টা এরকম আনুমানিক বেজে যাবে। কেমন জমায়েত আশা করছেন এই মুহূর্তে? আমরা তো খুবই আশা করছি, বা অনেক প্রায় লক্ষাধিক সংখ্যা হবে। ঢাকা শহর সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমাদের প্রতিনিধিরা সহ অনেক জনতা আসছে, কারণ তাদেরই দল আজকে আত্মপ্রকাশ হচ্ছে। সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন যে মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং তা বাস্তবায়ন করার জন্য যে ছাত্র নেতারা সামনে থেকে এই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের মাধ্যমেই এই নতুন দলের আত্মপ্রকাশ। আর অল্প কিছুক্ষণ পরেই তারা চান
উৎসর্গ করতে, নিজেদেরকে অনেক বেশি উজাড় করে দিতে, এবং সেই সঙ্গে যে প্রস্তুতির কথা বলছিলেন সেটাও কিন্তু আরও কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে এবং প্রস্তুতি অনেকাংশেই হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, এবং সব মিলিয়ে তারা যেভাবে এই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবে সবগুলো রাজনৈতিক পক্ষকে এক করে একটা অভ্যুত্থান সংগঠিত করতে পেরেছে, ঠিক একইভাবে আজকের এই আত্মপ্রকাশের দিনে সবাইকে তারা এক করার যে চেষ্টা চালিয়েছে সেটাও সফল হবেন বলে আশা করছেন। আমি এই মুহূর্তে কথা বলতে চাই আমাদের সহকর্মী মুহাজিরের সঙ্গে। মুহাজির, আপনি দেখেছেন সকাল থেকে ছাত্র এবং নাগরিক যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তাদের উৎসাহ উদ্দীপনা দেখেছেন, সেটা একটু শুনতে চাই। আদিন, আপনি জানেন যে আজকে বহুল প্রত্যাশিত একটি দিন, যাদের নেতৃত্বে 16 বছরের যে দুঃশাসন স্বৈর শাসন ছিল যাদের নেতৃত্বে হয়েছে, ঠিক সেই সম্মুখ সারির নেতাদের মাধ্যমে আজ একটি নতুন দল প্রকাশ হতে যাচ্ছে এবং তাদের সমর্থক যারা রয়েছেন দেশের আনাচে কানাচে যারা ছিলেন তারা সবাই কিন্তু সকাল থেকে ছিলেন। আমি যেহেতু সকাল থেকে ছিলাম, আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আমার সঙ্গে খাগড়াছড়ির অনেকের কথা হয়েছে, রাজশাহী অঞ্চলের অনেক কথা হয়েছে এবং অনেকে আসছেন, এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খামারবাড়ি পর্যন্ত কিন্তু একটা মানুষের ঢল দেখা যায়। তো এটা আসলে বলা যায় যে তাদের যে রাজনৈতিক যে চিন্তাভাবনা সেটাকে অনেক দিন ধরেই মানুষ লালন করছে এবং প্রত্যাশা করছে যে অতীতের যে ভুল ছিল রাজনীতিতে সেটা দূর করে নতুন এই দলটা আসলে একটা আলোর দেখা দেখাবে। এবং বিশেষ করে আরেকটা জিনিস বলতে চাই আমি এটিএন বাংলার দর্শকদের, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তরুণ প্রজন্মের কাছে বলা হয় যে আই হেট পলিটিক্স একটা প্রজন্ম, তারা রাজনীতি বোঝে না, কিন্তু এই তরুণরাই যে আবার দেশটাকে স্বৈরশাসন থেকে মুক্ত করেছে সেই চিন্তা ধরে তারা আসলে আগামীতেও নেতৃত্ব দিতে চায় এবং নেতৃত্ব স্থানীয় জায়গায় থাকতে চায়। ওকে, আপনার কাছে কি মনে হয়, আপনারা তো এই ছাত্র নেতাদের সঙ্গে কাজ করেছেন, এখানে আপনারা কতটুকু মনে করছেন যে তারা পুরনো প্যাটার্নের বাইরে আসতে পারবে এবং সবগুলো মতকে এক করে রাখতে পারবে? আদিন, আপনি জানেন যে আপনি অনেক কাজ করেছেন, আপনি 5 আগস্ট পরবর্তী সময় অনেকগুলো স্পেশাল করেছেন, তারা কিন্তু সবশেষ যেটা বলছেন না ডান না বাম, রাজনীতি হবে একদম মধ্যমপন্থী, আমরা সবাই বাংলাদেশপন্থী থাকবো, এখানে ডান বাম ঘটনা চিন্তা দিয়ে কোনো ক্ল্যাশ তৈরি করা এটা আপাতত তাদের থেকে স্পষ্ট করা হয়েছে। সেই জায়গা থেকে বলা যায় যে শুধু না ডান না বাম না, এবং নারী নেতৃত্বের কথা বারবার আসছে, সব মিলে তারা একটা ব্যালেন্সড রাজনৈতিক দল হবে, এটা ব্যক্তিগতভাবে অনেকেই প্রত্যাশা করছে। সত্যি যে কথাটা মুহাজির বলেছিলেন সেটা আক্ষরিক অর্থেই আমরা দেখতে পাচ্ছি। একটা শীর্ষ নেতৃত্ব দেখলেই কিন্তু বোঝা যায়, আপনারা খেয়াল করে দেখবেন এই রাজনৈতিক দলটাতে যেমন করে রয়েছেন নাগরিক কমিটির 3 জন শীর্ষ পদে, ঠিক একইভাবে নাহিদ ইসলাম সহ সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকেও রাখা হয়েছে, অর্থাৎ একটা সমন্বয় করা হয়েছে। সেই সঙ্গে ডক্টর যারা রয়েছেন, আরও নারীরা রয়েছেন এবং সামান্তা শারমিনও রয়েছেন, সব মিলিয়ে বলা যায় যে এই যে একটা কম্বিনেশন এবং সব পক্ষকে এক করার যে চেষ্টা সেটা হয়তো সফলই হতে পারে। এই আত্মপ্রকাশের মাধ্যমে আরও কিছুটা পরিষ্কার হবে সামনের সময়ে। ধন্যবাদ আদিন। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম সহকর্মী আদিন সজীবের সাথে সরাসরি মানিক মিয়া এভিনিউ থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপি সরকারকে সমর্থন দিল, জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে মানুষ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নামতে দ্বিধা করবে না মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় রমজানকে সামনে রেখে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে অন্তর্বর্তী সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান দলের এই নেতা। শামসুজ্জামান দুদু জন আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে দ্রুত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসনকাল মানুষ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে একটা দুর্ভোগের মধ্যে ছিল, এখন সেটা যে খুব লাঘব করতে পেরেছে এমন দৃষ্টান্ত তো দেখাতে পারবে। রাস্তায় বেরোতে মানুষ ভয় পাচ্ছে, দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। যদি না নেওয়া হয় তাহলে এই সরকার তার যতটুকু এখনো পর্যন্ত জনপ্রিয়তা আছে সেটা একেবারে শূন্যের কোঠায় নেমে যাবে। আগে সংস্কার ও অপরাধীদের বিচার, তারপর জাতীয় নির্বাচন চায় জামাত ইসলামী। সকালে রাজবাড়ীতে জামাত ইসলামের কর্মী সম্মেলনে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নিরপেক্ষভাবে স্থানীয় নির্বাচন হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজরা জয়ী হতে পারবে না, তাই আগে জাতীয় নির্বাচনের দাবি উঠেছে। তিনি নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, প্রথমে নির্বাচন কমিশনের যৌক্তিক সংস্কার, অপরাধীদের বিচার করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
সবার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ দেন জামায়াতের সেক্রেটারি। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আগে, কারণ সিটি কর্পোরেশনে কোনো প্রতিনিধি নাই, পৌরসভায় নাই, উপজেলায় নাই। গ্রামীণ অবকাঠামো, স্থানীয় অবকাঠামো উন্নয়ন অগ্রগতি ব্যাহত হয়ে আছে, জনদুর্ভোগ বাড়ছে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময়, আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তরুণ প্রজন্ম সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারে প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেস 2025 উদ্বোধন করে তিনি কথা বলেন। সকালে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সাইক্লিং প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে 26 জন নারী ও 374 জন পুরুষ সহ সর্বমোট 400 জন দেশি বিদেশি সাইক্লিস্ট অংশ নেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় প্রফেশনাল 110 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে কর্পোরাল শিল্পী খাতুন ও মিজানুর রহমান। অ্যামেচার 55 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হয়েছেন যথাক্রমে লরা তুর্তরিনি ও সৈয়দ মুবিন। বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব। আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে এর জন্য তাড়াহুড়ো না করে বিচারকে নিজস্ব গতিতে চলতে দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শাপলা চত্বরের হত্যাকাণ্ড তদন্তে একটি কমিশন গঠনের দাবি জানান। ফজলে রাব্বির রিপোর্ট। এই মুসলমান হত্যার ইতিহাস বাংলাদেশে যিনি সূচনা করেছেন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের উপর আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় দুই দলের বক্তব্য শেষে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বক্তব্য রাখেন। তিনি দাবি করেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল ইসলামী শক্তিকে দুর্বল করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ক্ষমতায় টিকে থাকা। বাংলাদেশে অনেকগুলি হত্যাযজ্ঞ নিয়ে কমিশন হয়েছে। আমি দাবি করতে চাই, শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর যে হত্যাযজ্ঞ ঘটেছে, সেই হত্যাযজ্ঞ নিয়ে একটি কমিশন গঠন করে তার একটি নির্মম বিচার ব্যবস্থা করবার জন্য আমি আজকে দাবি করতে চাই। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তৎকালীন সময় বিশ্বজুড়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধের প্রচারণাকে কাজে লাগিয়ে হেফাজতের সমাবেশে হামলা করা হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্টের ইচ্ছা আছে যে সমস্ত হত্যাকাণ্ডই ইনভেস্টিগেট করা, কিন্তু আমাদের আসলে প্রায়োরিটি লিস্টগুলো আমরা তো জুলাই হত্যাকাণ্ডটাকে ফার্স্টে দিচ্ছি। আমাদের খুব ম্যাসিভ রিসোর্স নেই। পরবর্তীতে যে গভর্নমেন্টই আসছেন, আমার মনে হয় যে শাপলা চত্বরের উপরে সবাই ইনভেস্টিগেট করবেন। শাপলা চত্বরে কি হয়েছিল, কতজন আসলে মারা গিয়েছেন, এই পুরো জিনিসগুলো আমাদের জানা উচিত। প্রেস সচিব বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় সরকার, তবে এজন্য ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে, এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা অস্থির হবেন না। সুবিচার যদি আপনি চান, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সবাই মেনে নিবে যে না এটা সুবিচার হয়েছে, সেটার জন্য সবাইকে টাইম দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই বিষয়ের উপর ছায়া সংসদ বিতর্কে তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসাকে পরাজিত করে বিজয়ী হয় তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রোজার আগে শুক্রবার ছুটির দিনে উপচে পড়া ভিড় রাজধানী কাউরান বাজারে। ক্রেতাদের অভিযোগ, রোজাকে সামনে রেখে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম বেশি ইফতার উপকরণ সহ মাছ, মাংস ও সবজির 10 থেকে 20 টাকা বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজি প্রতি 20 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির। মাছের বাজারও অনেকটা চড়া। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজার। সামনে রমজান, তাই বাজার করতে শুক্রবার ছুটির দিনে ক্রেতা সমাগম কিছুটা বেশি। বিশেষ করে রোজায় ক্রেতাদের চাহিদা থাকায় বেগুনের দাম 80 টাকা, 60 টাকার নিচে মিলছে না কোনো ধরনের শসা। এক হালি লেবু কিনতে হলেও গুনতে হবে 80 টাকা। এই যে সবজির দাম, এটা 30 টাকা ছিল, এখন 60 টাকা। বেগুন 100 টাকা, 140 টাকা। সবকিছুর দাম আকাশচুম্বী।
সরকার মনে হয় দেশে কোনো সরকার নাই, কোনো নিয়ম শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই, শুধু চলতেছে। লেবু ডজন বলতেছে 150 টাকা আছে, 200 টাকা আছে। ক্রেতাদের আগ্রহ বেশি ইফতার উপকরণের প্রতি। যেখানে চিড়ামুড়ির দাম না বাড়লেও বেড়েছে খেজুর ও ছোলার দাম। তবে ভোজ্য তেলের সংকট রয়েছে বাজারে, টাকা দিলেও মিলছে না তেল। গতবার ছিল 900, 950, এর মাঝখান থেকে ছিল 1300 ছিল, এখন বর্তমানে 1100 আছে। খেজুরের দাম অতিরিক্ত, মানে আমাদের মধ্যবিত্তর বাইরে খেজুরের দাম। 4-5টা দোকানে গেছি, তেল নাই, তেল বিক্রি হয়ে গেছে, এগুলো কাস্টমারের জন্য রাখছি। তেল আছে নাই না, দরকার 100 টন, দিছে 5 টন, এই 5 টনের চাহিদা হচ্ছে না। 2 লিটার তেল আছে, এটা 350 টাকা এমআরপি আছে, ওই এমআরপিতে বিক্রি করতে হইতেছে। প্রশাসন হাল ছাড়ে বইয়ে থাকে, ওদের কোনো দায়িত্ব বলতে কোনো জিনিস নেই, এরকম কোনো জিনিস না। ওরা যদি ঠিকমতো দায়িত্ব পালন করে তাহলে আমার মনে হয় না যে এরকম সিন্ডিকেট থাকতে পারে। একই অবস্থা মুরগির দোকানে। দিনের ব্যবধানে কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। পাকিস্তানিগুলো আমি 280 টাকা করে কিনি, 280 টাকা, এখন 310 টাকা করে যাচ্ছে নাকি। এটা তো ধরেন আমাদের কালচারের সাথে ইনভলভ হয়ে গেছে, আমরাও অভ্যস্ত হয়ে গেছি, আর ব্যবসায়ীরাও এই সুযোগটা কাজে লাগায়। পিছিয়ে নেই মাছের বাজার। 1 কেজি ওজনের শোল মাছ 800 টাকা ও 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রুই ও কাতল মাছ। মাছের গেছিলাম বাইম হলো 1200 টাকা, চিংড়ি যেটা নর্মাল এটা 1000 টাকা, আর পাবদা হলো 450। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত আমদানির পরও ডিলার পয়েন্টে পর্যাপ্ত তেল না পাওয়ায় অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। কারসাজি করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে মনে করেন তারা। শুল্ক কর ছাড়ের কোনো সুফলই পাচ্ছেন না ভোক্তারা। সংকট স্বীকার করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ উল্লেখ করে বিশ্লেষকরা পণ্যের সরবরাহ ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। শারফুর আলমের রিপোর্ট। তেল নিয়ে তেলসমতি থামছেই না। রোজার আগেই অস্থির ভোজ্য তেলের বাজার। আমদানিকারক থেকে ভোক্তা, সরবরাহ ব্যবস্থার প্রতিটি স্তরেই সিন্ডিকেট রয়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা, যার খেসারত গুনতে হচ্ছে ক্রেতাদের। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা নির্ধারণ করা হলেও খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন 180 থেকে 185 টাকারও বেশি। এরপরও অতিরিক্ত দামে অনেক বাজারে তেল না পাওয়ার অভিযোগ করছেন ভোক্তারা। এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস, এটা ডিলাররা যারা একবারে মূলে আছে যারা, তারাই এটা করতেছে। একটা নতুন সরকার এলো, নতুন প্রত্যাশা নিয়ে স্বাধীন হলাম আমরা, কই স্বাধীন, আমাদের তেল গুম হয়ে রয়েছে। পরিসংখ্যান বলছে রমজান মাস জুড়ে 3 লাখ টন চাহিদার বিপরীতে অতিরিক্ত 89,000 টন তেল আমদানি করা হয়েছে। গত রমজানের চেয়ে এবার এই পণ্যটি 34 ভাগ বেশি আমদানি করা হলেও এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। এর দায় স্বীকার করলেন নীতি নির্ধারকরাও। এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং যে ব্যবস্থা আমরা নিচ্ছি তা অব্যাহত থাকবে। আমরা এখানে যারাই প্রকৃত দোষী হয়, আমি দেখছি যে এখানে আপনার নিচের লেভেলেও কিছু না কিছু দোষ আছে, কিন্তু এটা আমরা হতে দিতে পারি না। এক ধরনের নৈরাজ্য চলছে আমরা সয়াবিন তেলের বাজারে, যেটা মোটেই আসলে কাম্য না। এবং বাজারের উপরে সরকারের যে এক ধরনের মনিটরিং এবং কন্ট্রোল, আমরা দুর্ভাগ্যজনকভাবেই বলছি সম্পূর্ণভাবে সরকার ব্যর্থ হয়েছে। ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা পরস্পর যোগসাজশে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা তুলে নিচ্ছেন। রমজান মাসে বাজারগুলোতে কঠোর নজরদারি চান ভোক্তারা। ব্যবসায়ীদের আশ্বাসের পরেও বাজারগুলোতে ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না। ভোক্তারা বলছেন, যাও 2-3 লিটার সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, তা অতিরিক্ত দাম দিয়ে সংগ্রহ করতে হচ্ছে তাদের। রমজান মাসের মধ্যে এ দাম আদৌ কমবে কিনা তা নিয়ে সন্দিহান বিক্রেতা ও ভোক্তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র রমজানকে কেন্দ্র করে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর মেরুল বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে সুলভ মূল্যে দুধ, ডিম এবং মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজধানীর 25টি স্থানে ব্রয়লার মুরগি 250 টাকা কেজি, গরুর মাংস 650 টাকা কেজি, পাস্তুরিত দুধ প্রতি লিটার 80 টাকা এবং ডিম ডজন প্রতি 114 টাকা দরে বিক্রি করা হবে বলে জানান উপদেষ্টা। বাজারে অন্যায়ভাবে যারা দাম বাড়াবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা চাই যে জনগণ যারা এবার একটা স্বস্তির রমজান পালন করতে পারে।
ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি 250 টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতি ডজন 114 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকা মূল্যে বিক্রয় করা হয়। যে পরিবারে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তারাই জানে কতটা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয় তাদের। পাগল, প্রতিবন্ধী, সমাজের এমন নানা তিক্তকথা আচরণ থেকে বাঁচতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আড়াল করে রাখে অনেক পরিবার। বিশেষজ্ঞরা বলছেন একটু যত্ন আর ভালোবাসা দিলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও বিকশিত হতে পারে, আর এর জন্য তাদের বিদ্যালয়ে পাঠানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। SM আশরাফের রিপোর্ট। মুয়াজের এক ফালি হাসি হৃদয়ে কেড়ে নেবে যে কারো। কি হোসেন? মুয়াজ। প্রকৃতি হয়তো কখনো তাকে পরিপূর্ণ স্বাভাবিক করবে না, তবে মায়ের হার না মানা মানসিকতা, ওর ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা অন্য যে কাউকে চমকে দিতে পারে। মুয়াজের মায়ের মতো এমন অনেক সাহসী নারী আছেন যারা বলিষ্ঠ কণ্ঠে বলেন, পরিস্থিতি যাই হোক সংগ্রাম চালিয়ে যাবে মা। বাচ্চাকে আটকে রাখবেন না, অন্যকে বলতে লজ্জা পাবেন না, আর কেউ কিছু বলে সেটা শুনবেন, আমার বাচ্চা না। সো এটা চ্যালেঞ্জিং উপরে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই পথ দেখায় দিয়েছে। পর্যন্ত নিয়ে আসার পেছনে অনেক স্ট্রাগল ছিল, তো এখানে যদি মানে আমাদের আশেপাশে পরিবার যদি আমাদেরকে সাপোর্ট করে, তা আমি বলবো এই কষ্টটা অনেক কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন এসব শিশুদের লুকিয়ে রেখে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে নেই, কেননা বিশেষায়িত বিদ্যালয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াই করার সাহস দেয়। ওরাও একসঙ্গে মিশলে তাদের মধ্যে সোশ্যালাইজেশন ভাবটা গড়ে উঠবে। আমরা যদি রেগুলার বাচ্চাদের সাথে ওদের সাথে না মিশতে দেই, তাহলে তো ওরা সেটা শিখবে না। আমি যদি বাচ্চার কথা চিন্তা করি, আমি প্রথমে চিন্তা করব যে অন্য বাচ্চাদের সাথে এইসব বাচ্চাদের দে হ্যাভ দ্য রাইট ফর এডুকেশন, এবং এডুকেশন যখন করব তখনই আমি বলবো যে এইসব বাচ্চায় স্কুলিংটা খুবই দরকার। যদিও এসব শিশুদের শিক্ষাদান ধৈর্যের ব্যাপার, তবে যত্ন নিলে তাদেরকেও অনেকটা আত্মনির্ভরশীল করে গড়ে তোলা সম্ভব। তাদের ভিতরে যে ক্রিয়েটিভিটিটা আছে সেটাকে বের করে আনার চেষ্টা করে তারপরে আমরা সেটাকে পড়ানোর চেষ্টা করি। সব শিশুই অদ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী, তাদের সমস্যাগুলো ভিন্ন, আরেকটি সঠিক কার্যকরী বিদ্যালয়ই পারে বিশেষ প্রতিভা বের করে আনতে। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। হইচই, আনন্দ উল্লাস আর আগামী নবপ্রত্যাশা নিয়ে শেষ হলো এবারে অমর 21শে বইমেলার শিশু প্রহর। সকাল থেকেই বাবা, মা ও বন্ধুদের সঙ্গে মেতে ওঠে শিশুরা। শিশুদের মানসিক বিকাশে শিশু প্রহরের বিশেষ আয়োজন নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান মা বাবারাও। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সকাল 11টায় মেলার দুয়ার খুলতে না খুলতেই শিশু কিশোরদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে অমর 21শে বইমেলার শিশু প্রাঙ্গণ। এ সময় মা বাবার হাত ধরে নাচে গানে তারা মেতে উঠেছিল কাকতাড়ুয়ার বিভিন্ন চরিত্রের সঙ্গে। আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি শিশুদের ভিড় ছিল বইয়ের স্টলগুলোতেও। সেখানে তারা বেছে নিচ্ছিল রহস্য, ভূতের গল্প সহ বিভিন্ন ছড়া ও গল্পের বই। ব্লু, গ্রিন বই কিনতে এসেছি। তোমার কোনো পছন্দের বই আছে? হ্যাঁ, ওটার নাম ডেফোডিল, ইংলিশ স্টোরি বুক। আমি সাম্য শৈলী, কাকনহাট ভ্রমণ, এসো ডাক্তার খেলি, এরকম আরো অনেক বই। মা বাবারা বলছেন শিশুদের স্মার্টফোন থেকে দূরে রাখতে এবং তাদের মানসিক বিকাশের দিক বিবেচনা করেই সাপ্তাহিক ছুটির দিনে তাদের বইমেলা নিয়ে এসেছেন তারা। বাচ্চারা যাতে আসে, বই কিনে, বইয়ের প্রতি পড়ার আগ্রহটা বাড়ে, এই জন্য বাচ্চাদের নিয়ে আসা। ভিডিও কোনো ধরনের প্রদর্শনী থাকলে সেটা কিছু কার্টুন টাইপ বড় স্ক্রিনে, সেটা হয়তো বাচ্চারা দেখে আনন্দ পেত। ছোটরা একটু গল্প, হাসির গল্প, গোয়েন্দার গল্প এগুলো বেশি কিনছে, পাশাপাশি বিজ্ঞানের বইগুলো বেশি কিনছে। এবার বইমেলার বেচা কেনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রথম দিকে একটু খারাপ ছিল, আস্তে আস্তে মানুষের আশাটা বেড়েছে। এবারের মেলায় কেনা বেচা নিয়ে সন্তুষ্ট বই বিক্রেতারা। মেলার শেষ দিনে বিক্রি আরো বাড়বে প্রত্যাশা তাদের। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এখন আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র জাহাজ ভাঙার শিল্প দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বর্তমান নীতিমালায় গ্রিন শিপইয়ার্ড আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও পরিবেশ সম্মত দাবি করে তারা বলেন, এই শিল্পকে ঘিরে নেতিবাচক প্রচারণার কারণে আমদানিকৃত জাহাজের বিচিং এবং কাটিং অনুমতি পেতে বিলম্ব হচ্ছে মাসের পর মাস। এর ফলে ইয়ার্ডগুলো বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন এর সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিক। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। বিদেশ থেকে কেনা মেয়াদ উত্তীর্ণ জাহাজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ভাঙার সূচনা হয় ৮০ দশকে। গত এক যুগেরও বেশি সময় ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং হংকং কনভেনশন নীতি মেনে গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড তৈরিতে মালিকদের খরচ হয়েছে হাজার কোটি টাকার বেশি। এ খাতের ব্যবসায়ীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সরকারি নিয়ম নীতির কারণে আমদানি করা জাহাজের বিচিং এবং কাটিংয়ের অনুমতি মিলছে না মাসের পর মাস। সরকারের প্রতি উদাত্ত আহ্বান এই শিল্পটাকে রক্ষা করে। শ্রমিকরা যখন বেকার হয়ে গেছে, তার খাইতে পাচ্ছে না, তারা রাস্তা ওঠা ছাড়া তাদের বিকল্প আর কোনো পথ নাই। ৩০,০০০ কোটি টাকার এই শিল্প প্রতি বছর সরকারকে ১৫০০ কোটি টাকা রাজস্ব দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি ও নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হংকং কনভেনশনের আলোকে ৭টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড এরই মধ্যে গ্রিন ইয়ার্ড হিসেবে সনদ লাভ করেছে। বৃহস্পতিবার ভাটিয়ারীতে জাহাজ ভাঙা শিল্প ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই শিল্প রক্ষায় প্রধান উপদেষ্টা সহ পরিবেশ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয় কর্মসূচি থেকে। শত শত কোটি টাকা যে খরচ করাচ্ছেন, এরপরও বলতেছেন যে শিপ ব্রেকার্সের নামে কোনো শিল্প থাকতে পারে না। এটা আপনার ভুল সিদ্ধান্ত, আপনি সেখান থেকে সরে আসুন। আমরা জীবন দিয়ে হলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেই ঈদের বিরুদ্ধে ঈদের পরে কঠোর এবং কঠিনতম কর্মসূচি নিয়ে জাহাজ ভাঙা শিল্পের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবিতে কয়েক হাজার মানুষ অংশ নেয় এই মানববন্ধনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিজের আস্থার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জোর দিয়েছেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে। ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন কথাই জানান ঐতিহাসিক মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই দুই নেতা। ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে স্টারমার এখন ওয়াশিংটন সফরে রয়েছেন। ওভাল অফিসের বৈঠকে রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্য সফর করতে ট্রাম্পের হাতে একটি রাজকীয় আমন্ত্রণপত্র পৌঁছে দেন স্টারমার। ট্রাম্পও ব্রিটিশ রাজার আমন্ত্রণ গ্রহণ করেছেন। এ সময় ট্রাম্প বলেন, পুতিন তার দেয়া প্রতিশ্রুতি রাখবেন, ভঙ্গ করবেন না। তবে এ বৈঠকের আগে এক ব্রিফিংয়ে কিয়ার স্টারমার বলেছিলেন, যদি কোনো রক্ষা কবচ ছাড়া যুদ্ধবিরতি হয় তবে পুতিন সুযোগের অপেক্ষায় থাকবেন এবং আবার ফিরে আসবেন। ইউক্রেনে শান্তি চুক্তির বিষয়ে একসঙ্গে কাজ করার কথাও ট্রাম্পকে জানান স্টারমার। এখন পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন ক্রিকেটাররা। দেশে ফিরে খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করবেন মুশফিক শান্তরা। নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের, তবে বৃষ্টির কারণে টসই হয়নি। তাতে 1 পয়েন্টের প্রাপ্তি নিয়ে ঢাকায় ফিরছেন ক্রিকেটাররা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। সারা দেশ থেকে আসছে নেতাকর্মীরা, আমন্ত্রিত সমমনা সব রাজনৈতিক দল। আওয়ামী লীগ শাসন আমলে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে তাড়াহুড়ো না করার আহ্বান শফিকুল আলমের। শাপলা চত্বরের হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনের দাবি। জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে আন্দোলনে নামতে জনগণ দ্বিধা করবে না, হুঁশিয়ারি বিএনপির। আগের সংস্কার ও অপরাধীদের বিচার, তারপর জাতীয় নির্বাচন চায় জামাত ইসলামী।
এবং রোজাকে সামনে রেখে আরেক দফায় বেড়েছে নিত্যপণ্যের দাম, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হচ্ছে ভোজ্য তেলের মূল্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।